এর সাথে সাথে গাছেদের পরিচর্যা আর এই সময়ের জন্য মাটির মধ্যে একেবারে সম্পূর্ণভাবে শুকনো না হওয়া, কারণ মাটির মধ্যে একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকতে হবে। তো সবসময়ের জন্য মাটি যদি স্যাঁতস্যাঁতে ভাব থাকে তাহলে গাছ কিন্তু সবসময়ের জন্য আপনার ভালো থাকবে। যখনই দেখি যে কোনো গাছের ডগা পিঞ্চ করা হয়েছে আর সাথে সাথে দেখি যে তার অনেক ছোট ছোট শাখা বেরোনো হতে থাকে, তাহলে ছোট ছোট শাখা বেরোনো মানেই সাথে সাথে দেখছি যে তার যে পাতার গোড়া দিয়ে শাখাটা বেরোচ্ছে আর সেই পাতাটা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। তার মানে এটা যে আমরা যখন কোনো গাছের কাটাই ছাঁটাই না করব আর সেই ক্ষেত্রে দেখব কিন্তু সব সময় গাছটি একেবারে হলদেটে ভাব, অর্থাৎ পুরানো ডালকে যত কাটিং করতে পারবেন আর কি, আর দেখবেন সবসময়ের জন্য অজস্র ছোট ছোট শাখা বেরোনো আর গাছের রং কিন্তু ভালো থাকা। এটা একটা পুরানো দিনের জবা, আর যেটাকে ঝুমকো জবা বলা হয়, কারণ দেখেছেন এটা অনেক দিন অনেকের বাড়িতে রয়েছে। আর এই ফুলটার নিচের দিকে বাঁকানো একদম পেঁচালো টাইপের, উপর দিকে যে ঝুরি ঝুরি পাপড়িগুলো হয় না, ওই জাতিটা একেবারে দেশীয় একটা ভ্যারাইটি। তবে ফুলটা কিন্তু ভীষণ সুন্দর, পিঙ্ক কালারের, আর পিঙ্ক আর রেড দুটো রং হয়। এটা কিন্তু সম্ভবত পিঙ্ক, এখনো ফুলটা আসেই না। যেমন ধরুন না, ব্লিডিং হার্টের এই গাছটির দেখুন নিচ থেকে একটা বেশ শক্ত সমর্থ সোজা ডাল বেরোচ্ছে, আর এই ডালটা বেরোচ্ছে মানে এটা কিন্তু খুব শক্তিশালী আর বেশ তরতাজা একটা ডাল বেরোচ্ছে। আর নিচ থেকে গাছের যে ডালগুলো যখনই বেরোতে থাকবে সেটা কিন্তু খুব পাওয়ারফুল ডাল বেরোতে থাকে। সেই জন্য নিচের কোনো গাছের ডাল বেরোলে যদি সেটা কলম জাতীয় মানে জোড়বাটের না হয়, তাহলে সেই গাছের ডাল কিন্তু আমরা সবসময় রাখার চেষ্টা করব। অনেকে কিন্তু এটা করেন না, যে গাছের নিচকার একদম সরল একটা করে ডাল বেরোতে থাকে, সেটা প্রতি গাছের ক্ষেত্রেই সম্ভব। যেমন ধরুন এটা রঙ্গন মানে একজোড়া বিশাল্যকরণী, যদি আমরা কোনো গাছ দেখি সবসময় দেখব সেই গাছের নিচ থেকে মানে নিচকার ডাল থেকে যখন কোনো গাছ বেরোতে থাকবে সেটা কিন্তু খুব তরতাজা ডাল, যেমন এটা টগর। আর এই পুরানো ডাল যখন আপনারা কাটিং করতে থাকবেন আর সে সময় কিন্তু এই নিচ থেকে শক্ত সমর্থ ডালগুলো বেরোতে থাকে সবসময়ের জন্য, সেইটা কিন্তু ভালো। কারণ আমরা অনেকেই এটা করি যখন কোনো গাছের ধরুন এই গাছটা এটা আলামুন্ডার গাছ, আর নিচকার ডাল মানেই বুঝতে পারছেন একদম তরতাজা এবং স্ট্রং ডাল, আর এটাকে অনেক সময় আমরা কেটে ফেলি। সেটা কিন্তু করব না, শুধু লক্ষ্য করব সেটা কলম জাতীয় মানে জোড় বাট বা ভি বাট এই ধরনের কিনা। আর যেগুলো এমনি ডোগা কাটিং করে গাছ তৈরি করা হয় বা বীজ থেকে রোপণ করা হয় তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো রাখবো আর কি। মানে নিচ থেকে যে সকল ডালগুলো বেরোবে সেটা অনেকেই কেটে ফেলেন, আর সেটাকে স্টিক ডাল বলা হয়, সেটা যেন থাকে। তাহলে গাছ সবসময়ের জন্য ভালো থাকবে। বিশেষ করে ফল গাছের ক্ষেত্রে অনেক সময় দেখেছেন যে লেবু গাছের ক্ষেত্রেও বেরোয় একদম সোজা সোজা নিচ থেকে শক্ত ডাল বেরোয়, এবং তাতে একটু ফল আসতে সময় নেয় বটে, তবে গাছটি বেঁচে থাকার জন্য ওই ডালটি ভালো। প্রচণ্ড গরম মানেই আমাদেরকে জানতে হবে যে সবসময়ের জন্য গাছের গোড়া স্যাঁতস্যাঁতে থাকা, ভিজে ভিজে থাকা, এবং সেটা আমরা 10 দিন 15 দিন অন্তর একবার করে শুকনো করে নিই সেটা ঠিকই, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু গাছের গোড়াটা ভিজে থাকতে হবে। আর সেটা কিন্তু এই গরমের সময়টা খুব ভালো। যেমন ধরুন না, এই সাম্বারজিয়া গাছের ফুলটি দেখছেন কত সুন্দর দেখতে, আর এরকমই দেখতে নীলকণ্ঠমণি যে ফুল, কাছাকাছি একই রকম দেখতে। তো এই সকলকে যত কাটিং করতে থাকবেন গাছের রং ভালো তো থাকবেই, সাথে ফুলও কিন্তু ভালো থাকবে। আর এই সময়টার জন্য অনেকেই ভাবেন যে খাদ্য দেব কি দেব না, অনেকে চিন্তা করেন যে অতিরিক্ত গরমের সময় কি করে খাদ্য দেব, আর খাদ্য না দিলে সঠিকই বা থাকবে কি করে। সেই জন্য খাদ্য কিন্তু দেবেন, খাদ্য দেওয়া নিয়ে খুব একটা চিন্তা করবেন না যে খাদ্য দেব কি দেব না। অনেকে এটা ভাবেন আর কি যে আমি খাদ্য দেবো গাছের ক্ষতি হবে কিনা, না কখনোই সেটা নয়। পরিমাণ কম থাকতে হবে,
আর পরিমাণ কম থাকলে খাদ্য দেওয়াটা খুব ভালো। তাহলে প্রচুর পরিমাণে খেতে দিতে হবে এমনটা নয়, হালকা পরিমাণে আপনাকে খাদ্য দিতে হবে, কারণ খাদ্য ঠিক না থাকলে গাছের রং কিন্তু একদম ভালো থাকবে না। সবসময় গাছের রং ভালো রাখতে গেলে পরিমাণে কম করে হলেও আপনাকে খাদ্য দিতে হবে। আর সেটা আপনারা আপনাদের বাড়ির কিচেন কম্পোজের জল দেন, সেটা তো দেন, কিন্তু মাঝে মধ্যে কিন্তু আপনাকে খৈলের জলটা দিতে হবে। গাছের গোড়াতে এলোমেলো করার পর অনেকে জল দিয়ে ফেলেন, সেটা দেবেন না। কারণ মাটি যখন এলোমেলো করা হয় আর তারপরে সেই শুকনো মাটির মধ্যে যখন জল পড়তে থাকে, গাছের শিকড়ের বৃদ্ধি যেমন হয় আর সাথে সাথে কিন্তু শাখা বেরোনো শুরু হয়। সেই জন্য আমরা যে কোনো গাছের গোড়া যখন দেখব যে তাদের বৃদ্ধি একেবারে অফ হয়ে গেছে, অথচ খাদ্য দিচ্ছি পরিমাণ মতো, অথচ কিন্তু আমাদের বৃদ্ধি নেই, সেটা আপনি খৈলের জল দেন বা অন্য কোনো খাদ্য দেন, সবসময় জানবেন গাছের বৃদ্ধি যখন অফ হয়ে যাচ্ছে সেই সময়কার জন্য আপনার মাটি খুব ড্যাম্প অবস্থাতে রয়েছে। আর ড্যাম্প মানে ধরুন যেখানে আপনার এই সময়কার জন্য রৌদ্র ঠিকই আছে, যে বেশি পরিমাণে জল দিচ্ছেন, সবসময় ভেজা থাকছে, কিন্তু যে সময় আপনার শীত বা বর্ষা বা অন্যান্য সময়টার জন্য গাছের গোড়াতে জল দিচ্ছেন, মাটি ভেজা রয়েছে, অথচ গাছের বৃদ্ধি নেই, আপনাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে মাটির মতো ড্যাম্প হচ্ছে কিনা। আর সেটা কিন্তু মাটিকে এলোমেলো করবেন, আর এলোমেলো করার পরেই অনেকে আবার জল দিয়ে ফেলেন। সেই জন্য এলোমেলো করার পরেই আপনাকে ভালো করে একটু শুকনো করে নিতে হবে। আর শুকনো করে নেওয়ার পরে কিন্তু যদি আপনি জলটা দেন, সেক্ষেত্রে গাছের রঙটা আপনার একেবারে ফ্রেশ থাকবে এবং দ্রুত গতিতে শেকড়ের বৃদ্ধি হতে থাকবে। আমরা অনেকেই এই ভুলগুলো করে ফেলি, যে আমরা গাছকে কাটিং করেছি আর কাটিং করার পরেই বা খাদ্য দিয়ে গাছকে কাটিং করেছি, সেটা করব না। কারণ দুটো কাজ একই সাথে নয়, এটা আমি অনেকবার বলেছি আপনাদেরকে, যে কোনো গাছ যখন কাটিং করবেন বা মাটিকে এলোমেলো করবেন, সেই কাজটাকে বুঝবেন। কারণ মাটি এলোমেলো করার সাথে সাথেই কিন্তু আপনি খাদ্য দিচ্ছেন না। মাটি এলোমেলো করলেন, মাটি শুকনো হলো, তারপরে আপনি কিন্তু খাদ্য দিলেন। সেরকমই যে গাছের যখন আপনি কাটিং করলেন, আর কাটিং করার পরে কিন্তু ছোট ছোট শাখা বেরোতে হবে, এরকম ছোট ছোট ডাল বেরোতে হবে, তবেই কিন্তু খাদ্যটা দেবেন। আর সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ সবসময়ের জন্য ভালো থাকবে। আর গাছে চুপচাপ বসে যাওয়া, হঠাৎই গাছ দেখছেন যে একেবারে গাছে থমকে যাওয়া, বৃদ্ধি হওয়া গাছও আপনার থমকে যাচ্ছে, সেটা কিন্তু হবে না। সেই জন্য আমরা এই সকল কাজগুলো যদি করি, আমাদের সব সময়ের জন্য কিন্তু গাছ ভালো থাকবে, সে যে ধরনের গাছই হোক না কেন। আমরা এই কাজগুলো করি না অনেকেই, যে খাদ্য দিতে হবে, গাছের ডাল কাটিং করতে হবে, আর সেগুলো সাথে সাথে করে ফেলি আর কি। গাছের ডাল কাটিং করলাম, অথচ গোড়াতে ভালো করে খাদ্য দিলাম। আর অনেকেই চিন্তা করেন যে শুকনো খাদ্যগুলো দেব কেমন, বা দিলেই বা ক্ষতি কী। যেমন ধরুন আপনি শুকনো খাদ্যকে সদ্য মাটির মধ্যে তৈরি করবেন কেন, এরম ধরুন সেই শিঙের দানা দিন বা খৈল দিন, যাই দিন না কেন, সেটা তো গাছের গোড়াতেই দিচ্ছেন না, কারণ সেটা দুর্গন্ধ হবে, খাদ্যে রূপায়িত হতে অনেকটা সময় নেবে। সেই জন্য মাটির ক্ষেত্রেও বিশেষ সমস্যা না দেখা গেলেও, যেটা টবের ক্ষেত্রে হয় আর কি, ছোট্ট জায়গার মধ্যেও আপনি খাদ্য দিলেন, তো কীরকম খাদ্য দিলেন, ধরুন সেরকম জৈব সারই আপনি নিলেন, বা আপনার বানানো কিছু সার আপনি বানিয়েছেন, সেগুলোও নিলেন, নেওয়ার পরে যখন সদ্য গাছের গোড়াতে দিচ্ছেন, সেটা খারাপ। তাহলে আমরা সেটাকে কিছুটা মাটির সাথে মেখে নেব। ধরুন আমরা সব 100 গ্রাম করে নেব আর কি। যে খাদ্যগুলো নিজেদের বাদেও আমরা দোকান থেকে নেব, যেমন ধরুন বাদাম খৈল, শিংকুচি, বোনডাস্ট, লেদার মিল, এরকম নানান ধরনের খাদ্য আপনারা দোকান থেকে নিলেন। সবসময় কেজিতে 100 গ্রাম খৈল, ধরুন 100 গ্রাম খৈল যখন দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি আন্দাজ খুঁজে পাচ্ছেন না, তাহলে 1 কেজি খৈল নিলে সাথে 200 গ্রাম 10-26 বা 28-28 গোমর দেবেন। আর সেটা কিন্তু কেজিতে 200 গ্রাম, তাহলে সেটা তরল খাদ্য বানানোর জন্য ভালো। আর যখনই আপনি সেটাকে মানে মিশ্র সার হিসেবে তৈরি করতে চাইবেন আর খুব ফাস্ট গাছ বাড়াতে চাইবেন,
তাহলে আপনার বাড়ির যে সকল খাদ্যগুলো রয়েছে সেগুলো তো আপনি দিচ্ছেন, আর সেটা পরিমাণ একটু বেশি কমের বিষয় নেই। আর সেটা আপনি দিলেন, ধরুন আপনার কিচেন কম্পোস্ট বা আপনার ভার্মি কম্পোস্ট এগুলো যেগুলো রয়েছে, আর সেই সকলগুলো কিন্তু পরিমাণে বেশি আছে। সাথে আপনি যখন দোকান থেকে খাদ্য নেবেন সবই কিন্তু সমান সমান নেবেন। ধরুন 100 গ্রাম খৈল নিয়েছেন, 100 গ্রাম বন্ডাস নিয়েছেন, 100 গ্রাম করঞ্জা খৈল নিয়েছেন, এরকম 6 রকম নেবেন। আর সবসময় তার সাথে 2 রকম অন্য খাদ্য দেবেন। শুধু গাছের অন্য খাদ্য মানে যেটা নাইট্রোজেন সম্পূর্ণ নয় আর কি, যেমন 10-26-26 আর 28-28 গোমর। আর যেটা মূল ব্যাপার যে আপনি যখন সুপার ফসফেট পটাশ দেবেন সেটা গাছের কন্ডিশন বুঝে। আপনার গাছ এমনি ভালো আছে, গাছে ফুলও হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সুপার ফসফেট পটাশটা লাগবে না। বিশেষ করে যাদের বেলে মাটির মধ্যে গাছ রয়েছে তাদের ক্ষেত্রে সুপার ফসফেট পটাশ লাগবে না। আপনারা যদি এঁটেল মাটির মধ্যে গাছ থাকে, গাছের রং সবসময় ভালো থাকে, ফুলের পরিমাণ একেবারে কম হতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সুপার ফসফেট পটাশ কিছু সময়ের জন্য দিতে পারেন। মানে গাছ এমনিই বাড়ছে, বৃদ্ধি হচ্ছে আর ফুলও হচ্ছে, সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। যদি শুধু গাছের বৃদ্ধি হচ্ছে, ফুল হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু দেবেন, আর সেটা দিলে কিন্তু ভালো উপকার পাবেন। যেমন অনেক সময় আপনারা বাল্ব জাতীয় গাছগুলো যখন রোপণ করেন আর কি, মানে লিলির প্রজাতি যে সকল রয়েছে, ব্ল্যাক লিলি বা অন্যান্য যে সকল লিলিগুলো আপনি লিলি গাছের রোপণ করেন, আর সেটা কিন্তু গাছ রোপণের পরে পরে বারে বারে খাদ্য দিতে লাগে না, কারণ বাল্ব জাতীয় গাছে প্রচুর পরিমাণে খাদ্য পড়ে গেলে সেক্ষেত্রে কিন্তু ফুলটা বন্ধ হয়ে যায়। যেমন গ্যাডুলিয়াসের বাল্বের ক্ষেত্রে দেখেছেন যে গ্যাডুলিয়াস গাছ রোপণ করার পরে যদি আপনি বারে বারে খাদ্য দিতে থাকেন তাহলে সেই বছর আপনার সেই বাল্ব জাতীয় গাছে ফুল হয় না। অর্থাৎ বাল্ব জাতীয় গাছ যখন কোনো রোপণ করবেন, আর সেক্ষেত্রে কিন্তু আপনার খাদ্য দিতে লাগবে না, কারণ খাদ্য দেওয়ার থাকলে আপনাকে খুব তরল করে পাতলা করে খাদ্য দিতে হয়, কারণ বাল্ব জাতীয় গাছে বিশেষভাবে খাদ্য লাগে না। আর সেই জন্য আমরা গাছের গোড়াতে যখনই কোনো খাদ্য দেব, আর সেই খাদ্য কিন্তু আলাদা একটা জায়গায় বানিয়ে নেব। তাহলে মূল প্রসঙ্গে আসি, যে যে খাদ্যগুলো আপনি বানাচ্ছেন সেটা কিন্তু একটা আলাদা জায়গায় বানাবেন। ভার্মিকম্পোস্ট, কোকোপিট, যে সকল খাদ্যগুলো আপনি কিনেছেন বা আপনার যেটা রয়েছে, তার সাথে আপনি একটু ভাতের মাড় বা ভাত বা চাল, এই ধরনের কিন্তু পরের পর সব এগুলো একসঙ্গে মেখে ফেলবেন। সাথে কিন্তু 10-26-26 এবং 28-28 গোমর এই দুটো রাখবেন। আর একসঙ্গে যখন মেখে আপনি গাছ করবেন আর কি, আর সেক্ষেত্রে কিন্তু আপনার দারুণভাবে গাছ হবে। শুধু খেয়াল করবেন যে গাছের রং যদি সবসময় ভালো থাকে, আর সেক্ষেত্রে কিন্তু আপনার সুপার ফসফেট পটাশটা দেওয়ার দরকার নেই। তাহলে গাছে আপনার ফুল বৃদ্ধি 2 সমান সমান হতে থাকবে। এইটুকু বিষয় যে আমরা গাছের রং যখন ভালো দেখছি, গাছ এমনিই ভালো হচ্ছে, ভালো বৃদ্ধি হচ্ছে, আর সেগুলো সাথে সাথে কিন্তু আমরা সবসময়ের জন্য সুপার ফসফেট পটাশটা ব্যবহার করব না। সুপার ফসফেট পটাশের কাজ আপনার করে দেবে যদি গাছ রোপণের সময় আপনি প্লেন করেছেন ঠিকই, যখন আপনি গাছ রোপণ করেছেন, গাছের একটা নির্দিষ্ট হাইটের পর কাটিং করেছেন, তারপরে আপনি খাদ্য হিসাবে যখন আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিট এই সকলকে গাছের ওপরে দেবেন। অর্থাৎ গাছের ওপরে এই সময়কার জন্য অবশ্যই দেবেন কোকোপিট, ভার্মি কম্পোস্ট, এটা গাছের গোড়াতে কিন্তু দেবেন। শুধু মেখে করবেন না, মেখে করলে কি হয় যে পরবর্তী অবস্থায় টবের মধ্যে এই সকলকে যখন মেখে দিলেন, আর সেগুলো যখন খারাপ হতে থাকছে, মানে কোকোপিট দিয়ে আপনি একটি গাছ রোপণ করেছেন কোকোপিট মাটি মেখে, আর সেক্ষেত্রে সেই কোকোপিট মাটি যখন আপনার একসঙ্গে থাকছে, পরবর্তী অবস্থায় কিন্তু কোকোপিট 6-7 মাস পর খারাপ হয়ে যাচ্ছে, আর তখন কিন্তু গাছের হেলথ অটোমেটিক খারাপ হতে থাকছে। সেই জন্য গাছের রং সবসময় ভালো রাখতে গেলে যে কোনো 12 মাসি ফুলের গাছে আমরা 30 ভাগ বালি মেখেই গাছটা রোপণ করব। আর সেক্ষেত্রে গাছের রং কিন্তু হারিয়ে ফেলবে না। নিশ্চয়ই গাছের রং দেখে বুঝতে পারছেন একেবারে সন্ধে হয়ে গেছে, আর সময় পাই খুব কম আমি, আর সেই জন্য একদিন ভালো করে এই সকল গাছগুলো দেখাবো।
কারণ পুরোপুরি সমস্ত গাছ দেখানো যায় না, আজকে এইটুকুই কয়েকটা গাছ মাত্র দেখাচ্ছি। আর যখনই গাছে সবসময় মনে রাখবেন রং ভালো রাখতে হবে, ফুল ভালো রাখতে হবে। আর সেক্ষেত্রে আমি কিন্তু বলবো যে সবসময় আপনারা মাটিকে প্লেন ভাবে করুন, মানে প্লেন মাটি আর বালি মেখে করুন, দেখবেন একেবারে পারফেক্ট গাছ করতে পারছেন। আর গাছের আপনার একেবারে রোগ মুক্ত থাকবে, গাছের রং ভালো থাকবে, গাছের ফুল ভালো থাকবে, গাছ সবসময় হেলদি থাকবে এবং বৃদ্ধি কিন্তু ফাস্ট পেতে থাকবে। গাছের রং কিন্তু কখনোই হারিয়ে যাবে না, একদম সব সময়ের জন্য আপনার গাছের রং ফ্রেশ থাকবে আর বেশ ভালো থাকবে। যে কোনো গাছ আপনি রোপণ করার পরে সাথে সাথে কিন্তু খাদ্য দেবেন না। আর গাছ রোপণের পরে আপনারা ঠিক পাতা বেরোচ্ছে গাছে এরকম সময় থেকে খাদ্যটা দেবেন, সে যেই খাদ্যই দিন না কেন। আর এইভাবে করতে থাকবেন, কারণ গ্রীষ্মকাল মানেই পোকার উপদ্রব একটু বেশি হয়। আর মাঝে মধ্যে কিন্তু এই যে কোনো একটা কীটনাশক আপনি মাঝে মধ্যে স্প্রে করে রাখবেন, 15 দিন 18 দিন ছাড়া হলেও দিতে থাকবেন, লিটারে 1 ml করে। সময়কার জন্য বিশেষভাবে ফাঙ্গিসাইড প্রয়োজন হয় না, তবুও মাঝে মধ্যে কিন্তু একবার করে সবসময় জানবেন স্প্রে করবেন, মানে লিটার 1 ml করে যেটা জেনেছেন, আর সেটা মাঝে মধ্যে কিন্তু স্প্রে করবেন। আর গাছ কিন্তু সবসময় আপনার একদম ফ্রেশ এবং ভালো থাকবে। এই সময়কার জন্য গাছকে বারে বারে স্নান করাবেন, খাদ্য দেওয়ার থেকেও বেশি জরুরি হয়ে যাবে আপনার গাছকে স্নান করানো, মাঝে মধ্যে স্নান করানো। যে ধরুন সকালে আপনি একবার স্নান করালেন, বিকেলেও করালেন, প্রবলেম নেই, কারণ এই সময় গাছকে একটু স্নান বেশি করাতে হবে। আর গাছে খাদ্য দেবেন, তরল খাদ্যটা এই সময় বেশি দেবেন, আর সেটা খৈলের জলই দেবেন। 100 গ্রাম বাদাম খোল নেবেন, সাথে 10-26টা এই সময়ের জন্য দেওয়ার দরকারই নেই, এমনিই আপনি শুধু বাদাম খৈলের জলটিও যদি পচিয়ে দেন দিতেই পারেন। আর 100 গ্রাম খৈলের সাথে যদি আপনি অল্প পরিমাণে 10-26ও দেন তাদের সমস্যা কিছু নেই। তবে সবসময় কেজিতে 100-200 গ্রাম কিন্তু আপনি 10-26-এর চিন্তা করবেন। তাহলে দোকান থেকে যখন নেবেন সেটা 1 কেজি খৈলের সাথে কিন্তু 200 গ্রাম এই আন্দাজে আপনি নিতে পারেন। আর তা নইলে কিন্তু যে কোনো খৈল বাড়িতে যেমন রয়েছে সেটা একটু ভাতের মাড়ের সাথে বা পচানো মাটির সঙ্গে আপনি যদি পচিয়ে গাছের গোড়াতে দিতে পারেন, আরও পারফেক্ট কাজ পাবেন, ভালো কাজ পাবেন। তাতে সব সময়ের জন্য আপনার গাছের রং ফ্রেশ থাকবে, প্রচুর পরিমাণে ফুলও হবে এবং গাছের বৃদ্ধি হতে থাকবে। 12 মাসি ফুলের গাছের ক্ষেত্রে বিশেষ কিছু ওষুধের প্রয়োজন হয় না, তবে বড় পোকার মধ্যে বেশি আক্রমণ করে, মানে যেমন ধরুন পোকলেম, তারপরে আপনার সোনাটা বা আপনার প্রফেক্ট সুপার, এই ধরনের কোনো একটা ওষুধ আপনার বাড়িতে থাকলেই হবে। শুধু দোকান থেকে যখন ওষুধটা নেবেন কীটনাশক ওষুধ বলবেন, আর সেই কীটনাশক ওষুধ নিলে কিন্তু আপনার এই কাজটা ভালো হবে। মানে কীটনাশক ওষুধই এই সময় প্রয়োজন হবে, আর সেই ওষুধটা যদি আপনি বারে বারে দিতে থাকেন একদম ফ্রেশ থাকবে। গাছের গোড়ায় সাথে সাথে ভেজা ভেজা ভাব রাখবেন টবের মধ্যে, এবং টবগুলিকে কাছাকাছি রাখবেন। নিষ্কার পাতা পরিষ্কার রাখবেন, গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর মাঝে মধ্যে কিন্তু অবশ্যই ডোগা ফাইনাল কাটিং তো একবার করেইছেন, আর যদি ফুল শেষ হয়ে যায় তাহলে ফুল শেষে কিন্তু আবার ডগাটিকে ছোট্ট করে একটু করে পিঞ্চ করে দেবেন। আর গাছের রং এবং ফুল আবার জানবেন কয়েকদিনের মধ্যে ভরে উঠবে। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর ফোন নাম্বারটা জেনে নিন, আজকে কয়েকটি কথাই বলতে পারলাম, সন্ধে হয়ে গেছে। ফোন নাম্বার জেনে নিন 9609456194। আবার আসছি বন্ধুরা আগামীকাল। ধন্যবাদ, ভালো থাকবেন।